ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আসিফ মাহমুদ থাকবে, এই লোকটা যেখানে হাত দিছে, যেখানে উনি বিতর্ক ছাড়া কোনো কাজ করতে পারেন। আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও বাংলাদেশের মানুষ জানে। আসিফদের বয়স কম হলে কিন্তু করাপশনে তারা মাস্টার। তুমি এখন নিজেকে মহারাজা ভেবে ফেলছো। তোমার সম্পর্কে যেসব কেলেঙ্কারি হয়েছে তার তুমি আজ পর্যন্ত দিতে পারবা যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা পয়সা আসলো কিভাবে? 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তাহলে কি সত্যিই গ্রেপ্তার হতে যাচ্ছেন তিনি? দীর্ঘ 18 মাস ক্ষমতায় থাকাকালীন শত শত অভিযোগ সামনে এলো। এবার কি আইনের জালে ধরা পড়বেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা, নাকি প্রমাণের অভাবে সব অভিযোগ ভেস্তে যাবে? সত্যটা কি, আর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই বিতর্ক? জানতে পুরো ভিডিওটি দেখুন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। 1000 কোটি টাকার বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগ এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। অভিযোগের তীর সাবেক ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। অভিযোগকারীরা বলছেন, দীর্ঘ 18 মাস ক্ষমতার দায়িত্বে থেকে তিনি বিভিন্ন প্রকল্প, বরাদ্দ, অনুমোদন ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তারা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রশ্ন উঠছে, এবার কি সত্যিই আইনের কঠোর মুখোমুখি হবেন তিনি, নাকি রাজনৈতিক পাল্টা আক্রমণের অংশ হিসেবেই এই অভিযোগ সামনে এসেছে? এই পুরো বিষয়টি নিয়েই আজকের বিস্তৃত আলোচনা। প্রথমত, আসিফদের বয়স কম হলে কিন্তু করাপশনে তারা মাস্টার। এই বিষয়ে কিন্তু আমি এদের নির্দ্বিধায় বলে দিলাম। আসিফকে যে ওয়াচডগ হিসাবে পাঠানো হয়েছিল, আমি বলবো জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার সাথে আসিফ বিট্রায়াল করছে এই কথা বলে। এখন ব্যক্তির স্বার্থের জন্য তিনি যেসব কাজ করছেন, এন্টি করাপশন কমিশনের অবশ্যই উচিত এসবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যেটা এটা একটা অনৈতিক কাজ, ক্ষমতায় থেকে কেন নাইট চলে গেছিল যখন, তখন তুমি চলে যেতা। তুমি আজকে এখানে থেকে বলতেছো নিজেরটা ঢাকার জন্য, আরো অনেকেই করবে। উপদেষ্টা তো তোমাকে এই কথা বলার রাইটটাকে দিছে। জুলাই আন্দোলনের সময় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ। তরুণ নেতৃত্ব হিসেবে তার এই উত্থান অনেকের কাছে আশাব্যঞ্জক ছিল, কিন্তু দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ ছিল মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব, নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া, প্রভাব খাটিয়ে পদায়ন ও চুক্তি অনুমোদন ও প্রশাসনিক ক্ষমতার একতরফা ব্যবহার। যদিও সে সময় আনুষ্ঠানিকভাবে বড় ধরনের কোনো তদন্ত প্রকাশ্যে আসেনি, তবুও অভিযোগের পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে এবং জনমনে প্রশ্ন তৈরি হতে শুরু করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। সে একটা ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হল 1000 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ক্রীড়া অবকাঠামো নির্মাণ, সরঞ্জাম ক্রয়, চুক্তি প্রদান এবং বরাদ্দ অনুমোদনের মাধ্যমে এই বিপুল অর্থের অনিয়ম হয়েছে। তাদের বক্তব্য, যদি প্রকল্প ভিত্তিক ব্যয়, দরপত্র প্রক্রিয়া, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হয়, তাহলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগের অঙ্ক যত বড়, তদন্তের গুরুত্বও তত বেশি, এবং এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ গভীর সংকটে পড়তে পারে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। এছাড়াও তার ঘনিষ্ঠ সহযোগী মুয়াজ্জেম হোসেনের নামও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে কয়েকশো কোটি টাকার আত্মসাৎ ও অর্থ পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সেই সময় জনমনে প্রশ্ন ওঠে, সহযোগীর বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ থাকে, তাহলে উপদেষ্টার সম্পূর্ণ অজানা থাকা কি সম্ভব? গুঞ্জন বাড়তে থাকলে এক পর্যায়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কেউ বলছেন এটি ছিল জনরোষ সামাল দেওয়ার পদক্ষেপ, আবার অনেকে মনে করেন মূল বিষয় আড়াল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আনুষ্ঠানিক তদন্তের পূর্ণাঙ্গ ফল এখনো প্রকাশ পায়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক। এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে। এদের কোনো গুড ইমেজ নাই।
পারিবারিক প্রভাব খাটানোর অভিযোগও এই বিতর্ককে আরও জটিল করেছে। কুমিল্লার মুরাদনগরে তার বাবার বিরুদ্ধে অবৈধ টেন্ডারবাজি, চাঁদাবাজি, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং ঠিকাদারি কাজে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। অভিযোগকারীরা দাবি করেন উপদেষ্টার ক্ষমতার প্রভাবেই এসব কার্যক্রম সহজ হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবুও বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হয়েছে। বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি যে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না, তাহলে এত টাকা ইনভেস্ট করে কেন? সে পার্লামেন্ট মেম্বার হবে, প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কত কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা, কেন? খালি দেশের জন্য? ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন, বলবে উপকার হবে। যদি আপনি মানুষকে ভালোই বাসেন, সবাই মিলে টাকাটা দিয়ে দেন, দেখি কেউ দিবে? তোরা তো যাচ্ছে দুর্নীতি করার জন্য, আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতিমুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। ক্রিকেট প্রশাসন নিয়ে সিদ্ধান্ত, বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে চাপ প্রয়োগের অভিযোগ এবং প্রভাব খাটানোর বিষয় সামনে আসে। ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলীর অভিযোগ অনুযায়ী কিছু পরিচালকের সঙ্গে যোগাযোগ করে চাপ সৃষ্টি করা হয়েছিল। যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও ক্রীড়াঙ্গনে বিষয়টি তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। বিমানবন্দরে অস্ত্র বহন সংক্রান্ত ঘটনাও আলোচনার কেন্দ্রে আসে। আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স পাওয়ার বয়স ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকদের মতে নিরাপত্তা বাহিনী সঙ্গে থাকা সত্ত্বেও ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বহনের যৌক্তিকতা কী ছিল সেটি স্পষ্ট করা জরুরি। কেউ কেউ এটিকে ক্ষমতার প্রভাবের উদাহরণ হিসেবে দেখছেন, আবার সমর্থকরা বলছেন এটি আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। তবে বিতর্ক থামেনি। এদিকে ছাত্র সমাজের একটি অংশ, যারা একসময় তার রাজনৈতিক উত্থানে ভূমিকা রেখেছিল, এখন তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তারা বলছেন যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা রক্ষা করা হয়নি। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে তারা নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি তুলেছে। তাদের বক্তব্য, ব্যক্তি নয়, নীতি বড়, তাই অভিযোগ উঠলে আইনের সামনে দাঁড়াতেই হবে। শুধু তিনি নন, অন্তর্বর্তী সরকারের আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে পুরো সময়কালটি এখন সমালোচনার মুখে। বিশ্লেষকদের মতে এই অভিযোগগুলো যদি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করা হয়, তাহলে প্রশাসনিক জবাবদিহিতার একটি নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে। ক্রীড়াঙ্গনের আরেকটি বড় বিতর্ক ছিল সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। সমালোচকদের দাবি ক্রীড়া প্রশাসনের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব পড়েছিল, আবার সমর্থকরা মনে করেন এটি ছিল নৈতিকতা সিদ্ধান্ত। তবে এ বিষয়টিও জনমনে বিভক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বিতর্কের অংশ হয়ে আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। অভিযোগ প্রমাণিত হলে তার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেটিও একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত সংস্থার হাতে। একজন সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন থেকে যায়, দুর্নীতির অভিযোগ উঠলে দল মত নির্বিশেষে কি সবার জন্য একই মানদণ্ড প্রয়োগ হবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।